আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশের দুর্নীতি মোকাবিলার বিষয়ে যে বার্তা দিলেন ডোনাল্ড লু। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ঢাবি শিক্ষার্থীকে থাপ্পড়, মাদক দিয়ে ফাঁসানোর হুমকি পুলিশ সদস্যের। বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 13 কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা। ফেল থেকে পাশ করা শিক্ষার্থীরা কলেজ ভর্তিতে আবেদন করতে পারবে। মিয়ানমারে গোলাগুলি, টেকনাফ সীমান্তে আতঙ্কে স্থানীয়রা। রাজধানীতে আজ থেকে কোরবানির পশু বিক্রি শুরু। 8 বিভাগে ঝড় সহ বৃষ্টির আভাস। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু শুক্রবার। সৌদিতে আরও 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিক সহ নিহত 3। 130 বছর বয়সে হজ বৃদ্ধাকে যেভাবে বরণ করল সৌদি। ইতালিতে খালিস্তানি তাণ্ডব, মোদির সফরের আগেই মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি বাংলাদেশের সফর নিয়ে ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ডোনাল্ড লু বলেন, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে মাসে আমরা 7031(c) ধারার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন ঘোষণা করি। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন। আমরা এই ব্যাপারটি স্বাগত জানাই। অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকদের উপরও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এ ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বেই নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই। আমাদের আইনগুলো আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট। আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব। প্রিয়জনদের সঙ্গে কোরবানির ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ঈদের আগ মুহূর্তের ভিড় আর দুর্ভোগ এড়াতে ঘরমুখো মানুষের অনেকেই আগেভাগে বাড়িতে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলোয় রয়েছে যাত্রীদের ভিড়। কর্মদিবস হওয়ায় পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন অনেকে। এছাড়া ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীদেরও ভিড় বেড়েছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় যাত্রীদের চাপ। বসার জায়গা না পেয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক যাত্রীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাফিনুজ্জামানকে মারধর ও হয়রানির পর মাদক দিয়ে ফাঁসানোর হুমকি প্রদানের অভিযোগ উঠেছে 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার রাত 9:15টার দিকে রাজধানীর হাজারীবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর তথ্য মতে ওই 2 পুলিশ সদস্য হলেন হাজারীবাগ থানার এসআই সিরাজুল হক ও কনস্টেবল রিয়াজ। আর মাত্র 3 দিন পর আগামী সোমবার ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ।
এতে সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত 13 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু এলাকায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এদিকে অনেকেই ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও খোলা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল 7টার দিকে এই যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, ঈদের আগে মহাসড়কে গাড়ির বাড়তি চাপ, সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া সহ 4 লেনের কাজ চলমান থাকায় এ মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করে 8,875 জন পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। নিয়ম অনুযায়ী ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের নতুন করে কলেজে ভর্তিতে আবেদন করতে হয়, কিন্তু এবার কলেজে ভর্তির প্রথম ধাপের আবেদন এখনো চলমান থাকায় এসব শিক্ষার্থীর নতুন করে আবেদন করতে হবে না। অটোমেটিক তাদের পরিবর্তিত ফল ভর্তি পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যারা ফেল থেকে নতুন করে পাশ করেছেন তারা আজকের মধ্যে আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, কলেজে ভর্তির প্রথম ধাপের আবেদন যেহেতু চলমান, তাই পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের নতুন করে আবেদন করতে হবে না। আর যেসব শিক্ষার্থী আগের গ্রেডে বা নম্বরের কারণে কাঙ্ক্ষিত কলেজ আবেদন করতে পারেননি কিন্তু পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে, এখন তারা কাঙ্ক্ষিত কলেজে আবেদন করতে পারবেন। এসব শিক্ষার্থী চাইলে আবেদন এডিট করে সেই সুযোগটুকু নিতে পারবে। কক্সবাজারে টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ সহ আশেপাশের সীমান্তে মিয়ানমারের উপর থেকে আবারও ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ। এতে কিছুটা আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত 10টা থেকে নাফ নদীর টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সহ আশপাশের এলাকায় বিস্ফোরণের এসব শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন সীমান্ত এলাকার লোকজন। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী গণমাধ্যমকে বলেন, শাহপরীর দ্বীপ সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জেনেছেন। তবে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে বিজিবি ও কোস্টগার্ড সহ সংশ্লিষ্টরা সজাগ রয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে 2 সিটি কর্পোরেশনের এলাকায় স্থায়ী 2টি সহ মোট 20টি হাটে পশু বিক্রি শুরু হয়েছে। পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন খামারিরা। 2 সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাট সহ 9টি হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাট সহ 11টি হাট বসেছে। তবে এবছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসবে না। উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগের তথ্য কর্মকর্তা পিএল হাসান বলেন, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী 1টি ও অস্থায়ী 8টি হাট বসবে। আজ থেকে ঈদের দিন সোমবার সকাল পর্যন্ত 5 দিন হাট বসবে। কোরবানির পশু কেনাবেচা নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতে করা যায় সেজন্য ঢাকা উত্তরের হাটগুলোতে সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 8 বিভাগের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর 5টা থেকে দুপুর 1টার মধ্যে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। তীব্র গরম উপেক্ষা করে এবছরের হজের প্রস্তুতি নিচ্ছেন তারা। স্থানীয় সময় আগামীকাল শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আর আগামী মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এবার বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মুসল্লি হজ পালন করবেন। বাংলাদেশ থেকে হজ পালন করবেন 85,257 জন। আগামীকাল শুক্রবার থেকে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে
হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়াল্লিমরা আজ বৃহস্পতিবার রাতে হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মোহাম্মদ শাহ আলম ও সুফিয়া খাতুন নামে আরো 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায়। এ নিয়ে এখন পর্যন্ত 17 জন মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে 15 জন পুরুষ ও 2 জন নারী। গত 10 জুনও একদিনে গোলাম কুদ্দুস ও শাহজুদ আলী নামে 2 জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরের তারাগঞ্জে, শাহজুদ আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জে। সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়, নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভারতীয় নাগরিক সহ 3 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত 3টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় কালভার্টের কাছে এবং বুধবার রাত 8:30টার দিকে ভোমরা স্থল বন্দরের পার্কিংয়ের ভিতরে এই ঘটনা ঘটে। নিহত ভারতীয় নাগরিক হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট থানার ইটিন্ডা কলবাড়ি গ্রামের হাবিবুল্লাহ মণ্ডলের ছেলে ট্রাকের হেলপার শাহিন মণ্ডল। অপর 2 জন হলেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে ট্রাক চালক মনিরুল ইসলাম এবং দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মনসুর আলীর ছেলে ট্রাকের সহকারী জুলফিকার আলী। সৌদি আরবে হজ করতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন এক বৃদ্ধা। তিনি আলজেরিয়ার অধিবাসী। বৃদ্ধার নাম সারহৌদা শেটিদ। এবছর হজযাত্রীদের মধ্যে তিনি সবচেয়ে বয়স্ক। তার বয়স 130 বছর। এত বয়সেও হজে আসায় আলাদা করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন এই বৃদ্ধা হজযাত্রী। সারহৌদা সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি এয়ারলাইন্সে করে হজে গিয়েছেন সারদৌহা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদযাপন করছে আকাশ পরিবহন সেবাদাতা সংস্থাটি। সৌদিয়া গ্রুপ অফিসিয়াল এক্স হ্যান্ডেলে তার সম্পর্কে তথ্য শেয়ার করেছে। সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে বলা হয়, হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসা করা হয়। ইতালিতে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানালো ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতালি সফরে উদ্বোধন করার কথা ছিল এই মূর্তির। তার আগেই তা ভেঙে গুঁড়িয়ে দিল খালিস্তানিরা। ইতালি সরকারের কাছে ভারত আবেদন জানিয়েছে যাতে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, দক্ষিণ ইতালির ব্রিন্দিসি শহরে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। এই শহরই ছিল মহাত্মা গান্ধীর মূর্তিটি। সেই মূর্তি ভেঙে ফেলে খালিস্তানপন্থীরা। মূর্তির পাদদেশে লেখা হয় খালিস্তান হুমকি। সেখানে হরদীপ সিং নিজ্জরের খুনেরও প্রতিবাদ করা হয়। এ প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা একটি বিশেষ ব্রিফিংয়ে বলেছেন, আমরা ইতালীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় রিপোর্ট নিয়েছি। আমরা বুঝতে পেরেছি মূর্তি ভাঙচুরের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।